যে তিনি একজন ঋষি, অবশ্যই তিনি একজন ঋষি এবং ঋষি সুলভ মানুষ। অদ্ভুত একটা জীবন তার। তিনি আপনারা শুনেছেন আজকেই তার জন্মদিন 11ই ফেব্রুয়ারি 1899, এবং এই দিনটি ঘটনাচক্রে পরে দেখা গেছে রাজা মহারাজের জন্মতিথি ছিল। জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সিলেটে। তার নামটা যতীন্দ্রনাথ দত্ত, এটা একদমই হারিয়ে গেছে। তার গম্ভীর আনন্দজি নাম, এবং সেখান থেকে একটু সংক্ষিপ্ত গম্ভীর মহারাজ নামেই তিনি আমাদের সঙ্গে প্রচলিত তার নামটা। তার জমিদার বাড়িতে তার পরিবারের জন্ম। বাবা মা বিশেষ করে অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। বাবা অল্প বয়সে মারা গেছিলেন। তারপরে মামা বাড়িতে মানুষ হয়েছেন সিলেটে। ছোটবেলা থেকে মেধাবী ছাত্র। সিলেটেরই মৌলভীবাজার স্কুলে পড়েছেন, কখনো বা শিলংয়ের স্কুলে পড়েছেন। মৌলভীবাজার স্কুল থেকেই তিনি ওই এন্ট্রান্স পরীক্ষায় পাশ করলেন, এবং ভালো মেধাবী ছাত্র। এন্ট্রান্স পরীক্ষাতে তিনি বৃত্তি পেয়েছিলেন, স্কলারশিপ পেয়েছিলেন। তখন কিন্তু বহু সংখ্যক বাংলা, এই উড়িষ্যা সবাই মিলে মানে একটা বোর্ড। এন্ট্রান্স পরীক্ষা যারা দিতেন, মানে সেই ছাত্র সংখ্যা বহু ব্যপ্ত ছিল। তার মধ্যে তিনি স্কলারশিপ পেয়েছেন। তারপর তিনি কলকাতায় এলেন, স্কটিশ চার্চ কলেজে পড়লেন। তিনি বিএ অনার্স নিয়ে পড়লেন, এবং ভালো ছাত্র তো ছিলেনই। 1922 সালে পাশ করলেন, এবং তার সহপাঠীদের মধ্যে বিখ্যাত লোকেরা ছিল পরবর্তীকালের সজনীকান্ত দাস, যিনি শনিবারের চিঠির সম্পাদক ছিলেন, গোপাল হালদার, তিনিও সাহিত্যিক ছিলেন, এবং পরবর্তীকালে তিনি মানে রাজনীতির মধ্যেও ঢুকেছিলেন। সব এদের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম ভালো ছাত্র। পাশ করলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, তিনি কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধে ছোটবেলা থেকেই জেনেছিলেন, এবং খুব সম্ভবত সিলেট আশ্রমে তিনি জানতেন। কিন্তু যে কোনো কারণেই হোক, বোধহয় সময় হয়নি বলেই, এই যে তিনি 19 থেকে প্রায় 22 সাল পর্যন্ত তিনি কলকাতায় কাটালেন, তিনি কিন্তু ইচ্ছা করলে মাকে দেখতে পারতেন, রাজা মহারাজজিকে দেখতে পারতেন। কিন্তু যে কোনো কারণে বেলুর মঠে তিনি সেই সময়টা যাননি। তা পাশ করলেন 1922 সালে। 22 সালে পাশ করার পরে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। সেনাবাহিনীতে যোগদান যে করেছিলেন, ওই অ্যাকাউন্টস বিভাগে যোগদান করেছিলেন। সেই সময় তার মনে দুটো দৃশ্য ভেসে উঠত, দুটো জীবন, দুটো চিন্তা মানে স্বামীজির বই তখন তিনি পড়েছেন। স্বামীজির জীবনের একটা আদর্শ, সন্ন্যাসের আদর্শ, আর সেনাবাহিনীর যে সৈন্যদের, তাদেরকেও তিনি দেখতেন। তাদের জীবনটা ভালো মন্দে মেশানো। ভালো কি হচ্ছে, তাদের মধ্যে একেবারে এই যে সাহস, অদ্ভুত সাহস, জীবন মৃত্যুর কোনো পরোয়া নেই তাদের কঠোর মানে কষ্ট সহিষ্ণুতা, তাদের দায়িত্ববোধ, শৃঙ্খলা পরায়ণতা, নিয়ম সময়ানুবর্তিতা, এগুলো তাকে খুব আকৃষ্ট করত। কিন্তু সেই সঙ্গে দেখতেন যে তাদের জীবনটা কিন্তু নৈতিকতার মাপকাঠিতে দেখলে ঠিক নৈতিক জীবন নয়, ততটা নৈতিক জীবন নয়, অগভীর জীবন, যন্ত্রের মতন জীবন, অমানুষিক জীবন। কাজেই তিনি একটা কিছু বড় করতে হবে এরকম মনে হচ্ছে। অসাধারণ মানুষ তিনি। শেষকালে ওই স্বামী দুটোর যে ইতিবাচক দিক, একটা হচ্ছে এই স্বামীজির আদর্শ, ত্যাগের আদর্শ, এবং ওই সেনাবাহিনীর জীবনের মধ্যে তিনি যে ইতিবাচক দিক দেখেছিলেন, দুটো মিলিয়ে তার সিদ্ধান্ত হলো তিনি সৈনিকই হবেন, তবে এই ত্যাগব্রতী স্বামীজির সৈনিক। এবং তার জীবনে সব সময় কিন্তু দেখা গেছে যে তিনি তার যে সাধু জীবন, ওই যে তিনি সময়ানুবর্তিতা, শৃঙ্খলা পরায়ণতা দেখেছেন, একদম এক্সাম্পলারি তার জীবনে, সেটা দেখা গেছে। তো যাই হোক, এরপরে বেশি দিন তিনি সেনাবাহিনীতে ছিলেন না, কারণ তিনি ওই কাশীতে চলে গেলেন। সাধু হবেন বলেই কাশীতে চলে গেলেন। কাশীতে চলে যাওয়ার কারণ হচ্ছে, আমাদের বিরাট পণ্ডিত সাধু জগদানন্দ মহারাজ, তিনি পূর্বাশ্রমে তার শিক্ষক ছিলেন। কাজে তার শিক্ষক সন্ন্যাসী হয়েছে, তিনি কাশীতে গেলেন। কিন্তু সেই সময়তে রাজনীতির কারণে আমাদের রামকৃষ্ণ মিশনকে খুব সন্দেহ করা হয়। সেই জন্য আমরাও খুব সতর্কভাবে চলি। আমরা একেবারে কোনো পরিচয় না থাকলে, কোনো রেফারেন্স না থাকলে, কারোর কাছ থেকে না এলে আমরা কাউকে গ্রহণ করি না।
কাজী কাশী আশ্রমে যিনি অধ্যক্ষ ছিলেন তিনি তাকে গ্রহণ করলেন না। বলে তোমাকে চিনি না, কি করে ভাবে দরকার নেই, তোমাকে আমরা সাধু হতে দিতে পারবো না। তখন তিনি একটু বুদ্ধি করে বললেন, কিন্তু সেটা তো বিশেষ কাজ হয়নি। বলে তুমি বেলুড় মঠে যাও। বলে বেলুড় মঠে যে যাবো সেখানেও তো আমাকে কেউ চেনে না, তাহলে আপনি আমাকে একটা পরিচয়পত্র দিন। বলে তোমাকে পরিচয়পত্র কী করে দেখবো, তোমাকে তো একটু আগে দেখলাম। তখন গম্ভীরানন্দজি বললেন, তাহলে আপনি অন্তত এইটা লিখুন যে আমি সাধু হতে এসেছিলাম এবং জগদানন্দ আমার পরিচিত, জগদানন্দজির সঙ্গে দেখা করতে এসেছিলাম, এইটুকু লিখে দিন, এটাতে কিছু কাজ হতে পারে। তা সেটা লিখে দিলেন। লিখে দিয়ে তিনি বেলুড় মঠে এলেন, কিন্তু বেলুড় মঠেও কিন্তু তারা খুব দ্বিধাগ্রস্ত। যদিও তিনি সাধু হতে চান, জগদানন্দজির সঙ্গে পরিচয় আছে বলছেন, কিন্তু ওরাও খুব দ্বিধাগ্রস্ত, সেখানেও যোগদান করতে দেওয়া হবে না এরকমই ঠিক। কিন্তু সপ্ত ঠাকুরের তো তিনি চিহ্নিত ব্যক্তি, সঙ্গে একটা চিরকালের জন্য অবদান রেখে যাবেন। কাজেই সেই সময় কি হয়েছে, নির্বেদানন্দজি এবং সম্ভবানন্দজি। সম্ভবানন্দজি হচ্ছেন দেওঘরের প্রতিষ্ঠাতা, আসানসোলের প্রতিষ্ঠাতা। তা সম্ভবানন্দজি তখন দেওঘরের অধ্যক্ষ এবং নির্বেদানন্দজিও বোধহয় প্রধান শিক্ষক। তা এরা দুজনে তখন বেলুড় মঠে এসেছেন। উনি বিএ অনার্স, বুদ্ধিমান, ভালো রেজাল্ট, এসব দেখে বললেন ঠিক আছে চলো, আমার তো শিক্ষক দরকার, ওখানে তুমি থাকবে, পড়াবে। তা তিনি সেইভাবে দেওঘরে চলে গেলেন। প্রথমে সাধু হলেন না, মানে প্রথমে ওই শিক্ষক হিসাবেই থাকলেন, কিন্তু ধীরে ধীরে তিনি, এটা হচ্ছে 1923 সালেই হচ্ছে, ধীরে ধীরে তিনি সেখানকার প্রথমে তিনি প্রধান শিক্ষক হয়েছেন, তারপরে তিনি সেখানকার পরবর্তীকালে অধ্যক্ষ তিনি হয়েছিলেন। তা এখানে আছেন, পড়াচ্ছেন, সাধু জীবন যাপন করছেন, কিন্তু হঠাৎ তার ওই ব্রহ্মচর্য লাভের মন্ত্র লাভ তখনও হয়নি। তার মনে খুব আকাঙ্ক্ষা যে মহাপুরুষ মহারাজের কাছেই তিনি মন্ত্র দীক্ষা লাভ করেন। মহাপুরুষকে দর্শন করেছেন, বেলুড় মঠে ছিলেন, মহাপুরুষ দর্শন করেছেন, কিন্তু দীক্ষা টিক্ষা কিছু হয়নি। তখন তিনি নিজেই সাহস করে তিনি মহাপুরুষ মহারাজজিকে চিঠি লিখলেন যে আমার খুব ইচ্ছা আপনার কাছ থেকে মন্ত্র দীক্ষা লাভ করি, আপনার কাছ থেকে ব্রহ্মচর্য লাভ করি। তখন একটা চিঠি পাঠালেন মহাপুরুষ মহারাজ যে তুমি চলে এসো, মায়ের জন্মতিথির দিন তোমার ব্রহ্মচর্য হবে। তখনকার দিনে এরকম হতো, তখন প্রথমে দীক্ষা এসব হবে, তারপর ব্রহ্মচর্য হবে, কিন্তু মহাপুরুষ মহারাজজি ওরা করতে পারতেন। মায়ের তিথির দিনে চলে গেলেন তিনি, চলে গিয়ে মায়ের তিথির দিনে দীক্ষা হলো। তা দীক্ষা তো হলো, দীক্ষা হওয়ার 3-4 দিন পরে মহাপুরুষ মহারাজজির তিথিটা ঠিক মায়ের তিথির একাদশী তিথি, আর মায়ের তিথিটা হচ্ছে সপ্তমী তিথি, কৃষ্ণা সপ্তমী। তা মায়ের তিথির 4 দিন পরে ভবিষ্যান্নটন্য করা হয়েছে, 4 দিন পরে তার ব্রহ্মচর্য হলো। ব্রহ্মচর্য হওয়ার পরে নাম হলো হচ্ছে ব্রহ্মচারী সৌম্য চৈতন্য। এরপর থেকে মহাপুরুষ মহারাজজি তাকে দেখলেই এই কথাটা বলতেন, সदैব সৌম্য। হ্যাঁ, ওই যে বৃহদারণ্যক উপনিষদে আছে না, হে সৌম্য, শুধুমাত্র এক বস্তুই আছে, এক সত্য বস্তুই আছে, একম এব অদ্বিতীয়ম, সেটা তার মনে পড়তো। এরপর থেকে যখনই গম্ভীরানন্দজি যেতেন মহাপুরুষ মহারাজজির কাছে, তখন তিনি সदैব সৌম্য বলে তাকে সম্বোধন করতেন। তা মহাপুরুষ মহারাজজির সঙ্গ কিছু কিছু করেছেন, খুব বেশি করেননি, কেন বেলুড় মঠে তো থাকেননি। মহাপুরুষ মহারাজজি ছাড়া আর যাদের সঙ্গ করেছেন তারা হলেন শারদানন্দজি, অখণ্ডানন্দজি, সুবোধানন্দজি, বিজ্ঞানানন্দজি, অভেদানন্দজি। এর মধ্যে কয়েকজনের কথা তিনি বিভিন্ন সময় উল্লেখ করেছেন। বিশেষ করে বিজ্ঞান মহারাজের সঙ্গে তার প্রথম সাক্ষাৎটি বেশ মানে মজার আর কি। বিজ্ঞান মহারাজ তো ওইরকম ছিলেন, পরমহংস, অদ্ভুত তার আচরণ, অদ্ভুত তার আচরণ বিজ্ঞানানন্দজির। যেমন বিজ্ঞানানন্দজির আচরণ হচ্ছে, তিনি তার 3টে বিছানা থাকতো। একটু বিজ্ঞানানন্দজির কথা বলছি, তাহলে এটা বিজ্ঞানানন্দজির পক্ষে কতটা স্বাভাবিক সেটা আপনারা বুঝতে পারবেন। যে 3টে বিছানা থাকতো, একটা ঘরে, একটা বারান্দা, একটা হচ্ছে উঠোনের মধ্যে। হ্যাঁ, তিনি যে সময় যা মনে হবে একই রাতে 3টে বিছানায় তিনি শোবেন, কিন্তু কোনো বিছানা কিন্তু সরানো চলবে না। বৃষ্টি এসছে, বারান্দার বিছানাটা কিছুটা ভিজে যাচ্ছে, আর যেটা উঠোনের মধ্যে আছে সেটা তো ভিজে যাচ্ছেই, কিন্তু তাও সরানো যাবে না। এরকম অদ্ভুত আচরণ। তা বিজ্ঞানানন্দের সঙ্গে গম্ভীরানন্দজির প্রথম দেখাটা কিভাবে হলো, গম্ভীরানন্দজি এলাহাবাদ কুম্ভ মেলায় গেছেন, অন্য সাধুরাও গেছেন। তা সেই কুম্ভ মেলায় হয়তো নিজেদের তীর্থর জন্যই গেছেন, বা হয়তো তীর্থ হবে, কিছু সেবা হবে, সেই জন্য হতে পারে, সেটা আমরা ঠিক জানি না। কখন এলাহাবাদে গেছেন, অথচ ঠাকুরের পার্ষদ এখানে রয়েছেন, ঠাকুরের পার্ষদের সঙ্গে তো দেখা করতেই হবে। তা মুঠিগঞ্জ মঠে গেছেন একদিন
বিজ্ঞানানন্দের সঙ্গে দেখা করতে। বিজ্ঞানানন্দ দরজাটা খুলছেন, ওপর থেকে কথা বলছেন, তোমরা কারা? বলে আমরা রামকৃষ্ণ মঠের সাধু। কোথা থেকে এসেছো? বলে আমরা এই কুম্ভ মেলা মাঠ থেকে এসেছি। ঠিক আছে, তোমরা তাহলে এখন কুম্ভ মেলা মাঠেই চলে যাও। এরকম হচ্ছে তিনি, তা কুম্ভ মেলা মাঠে ওরা জানেন বনমংস, তার অদ্ভুত অদ্ভুত আচরণ, তার চলে গেলেন। সেদিনকে এরকম কথাই শুনলেন, দেখা হলো না। কিন্তু 2-3 দিন পরে বিজ্ঞান মহারাজ নিজেই এসে ওখানে হাজির হলেন। তখন গম্ভীরানন্দজি মনের সুখে পার্শ্বদের সঙ্গ করছেন, তাকে গোটা মেলাটা ঘুরে দেখালেন। তারপরে গম্ভীরানন্দজি কিছুদিনের মঠে এসছেন, তখন বিজ্ঞান মহারাজজিও মঠে আছেন। তখন কিন্তু খুব ভালো করে সঙ্গ করেছেন, দেখা সাক্ষাৎ হয়েছে। কিন্তু কীরকম তার অদ্ভুত অদ্ভুত আচরণ, সেগুলো বলার জন্য গম্ভীরানন্দজি স্বল্প বাক ছিলেন, বেশি নিজের কথা বলতেন না। খুব কম অন্তরঙ্গদের মধ্যে শেষকালে বলেছেন, কিন্তু সাদাসিধে। বাইরের থেকে মনে হতো তাকে গম্ভীরানন্দ নাম তো গম্ভীর, বাইরের থেকে কঠোর মনে হতো, কিন্তু ভেতরটা খুব কোমল ছিল, খুব কোমল, কিন্তু বাইরে প্রকাশ করতেন না। আর এই যে দিব্যব্রতানন্দজি গান করলেন, উনি তো গম্ভীরানন্দজি, একটা তার লক্ষণ হচ্ছে গান তিনি খুব ভালো বুঝতেন, মানে একেবারে গানের ব্যাকরণ মানে, এবং একসময় তিনি গান নিয়ে খুব পড়াশোনা করেছেন এবং গানের চর্চা করার চেষ্টাও করেছিলেন দেওঘরে থাকতে, এবং সব সময় গুনগুন করে গান গাইতেন। এটা গম্ভীরানন্দজির ব্যক্তিত্বের সঙ্গে কেউ আমরা করতে পারবো না, কিন্তু সব সময় উনি বারান্দা দিয়ে এই মঠ অফিসে যারা আর কি, মিশন অফিসে যারা, উনি যখন জেনারেল সেক্রেটারি ছিলেন, তারা সেই সময় কাজ করতে মানে সৌভাগ্য হয়েছে। উনি খুব সাদাসিধা গেঞ্জি পরেই হয়তো অফিসে চলে এলেন, কারোর সঙ্গে দেখা তো করতেন না, সেই জন্য ওদিক থেকে তার অসুবিধা ছিল না, সাধারণত দেখা করতেন না। আর সেই সময় মঠে দর্শনার্থী লোকেদেরও ভিড় কম ছিল, তারা প্রেসিডেন্ট মহারাজের কাছেই যেতেন বা ভরত মহারাজজির কাছে। কাজে উনি কি করতেন, মানে বোঝা যেত উনি বারান্দা দিয়ে গিয়ে আরেকজন অফিসে যাচ্ছেন, উনি গুনগুন করে গান করতে, অনেক গান জানতেন, মানে গলা ছেড়ে হয়তো গান করতেন না, কিন্তু অনেক গান জানতেন, গুনগুন করে গান করতে করতে যেতেন। এই যে শেষকালে যখন নবদ্বীপ থেকে চলে আসছেন, তখন একটা গান করছেন, শেষ দিনে নবদ্বীপ থেকে আসার পরেও একটা গুনগুন করে কীর্তন করছেন। তা যাই হোক, তা যেটা বললাম যে গম্ভীরানন্দজি মহারাজ বিজ্ঞান মহারাজের সঙ্গে মঠে এসে একটু দেখা সাক্ষাৎ হচ্ছে সেই দিন একদিন দেখলেন যে প্রচুর একজন ভক্ত, প্রচুর মঠের তো তখন খাওয়া দাওয়া খুবই কষ্টকর ছিল, মানে এতই কষ্টকর, মানে পুরনো দিনের এই খাওয়া দাওয়ার অভাব সম্বন্ধে অনেক গল্প আছে, সুন্দর গল্প আছে, কাহিনী আছে, একটু বলছি মনে পড়ে গেল। এটা গম্ভীরানন্দজি সম্বন্ধে নয় যদিও, কিন্তু সমসাময়িক, উনি নিশ্চয়ই ছিলেন। যে তিনি হচ্ছেন প্রভবানন্দজি না অখিলানন্দজি মঠে এসেছেন, বিদেশে থাকেন তো অখিলানন্দজি, তার খুব ধনী শিষ্য আছে। তা তিনি এসে ব্রহ্মচারীদের খাওয়াটাও দেখে খুব ব্যথিত হলেন, যে এরকম খেলে কি করে চলবে, হ্যাঁ, এটা তো অল্প বয়স, এত কাজ করতে হয়। তিনি শুধু মুড়ি, আমি লোকের সঙ্গে কাছে ছিলাম, শুনেছি যে এইটুকু একটা, আগেকার দিনে সিগারেট পাওয়া যেত, সিগারেটের কৌটোতে একটু মুড়ি দেওয়া হতো সকালবেলায়। তা উনি বলতেন যে এত খিদে পেত, হ্যাঁ, তেমন ইয়াং, প্রচুর কাজ, ওইটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। তা নিশ্চয়ই তাই অখিলানন্দজি খুব ব্যথিত হয়েছেন। তিনি বললেন যে এরকম হলে হবে না, আমি পয়সা দেবো, যা ব্রেকফাস্টের খরচ এবার থেকে আমি দেবো। তো খুব একটা আনন্দের স্রোত বয়ে গেল, অল্পবয়স্ক যুবক সন্ন্যাসী সব। তখন কি হলো, প্রথম দিন উনি তো দেবেন, তাহলে প্রথম দিন থেকে কালকের থেকে শুরু হবে, কাজে একটু ভালোভাবেই শুরু করা যাক। তো লুচি আর মোহনভোগ প্রথম দিন খাওয়া হবে। মোহনভোগ মানে ওই বোধহয় হালুয়াটাই, তার মধ্যে দুধ টুধ মেশানো থাকে। তাদের সবাই তো খুব তৃপ্তি করে খেলো, মানে প্রাণ খুলে খেলেন আর কি সবাই। তখন অখিলানন্দজি তবে সন্ধ্যাবেলায় যিনি ভাড়ারি ছিলেন বা ম্যানেজার ছিলেন, তার কাছে একটু হিসাব নিচ্ছেন যে আমাকে কত অ্যামাউন্ট দিতে হবে। তো তিনি দেখলেন সাংঘাতিক, একদিনেই যা অবস্থা, সাধুরা এত লুচি যে খেতে পারে, মানে একজনই খেয়েছে 80 খানা, এবং তিনি হচ্ছেন ওঙ্কারানন্দজি, যেমন খেতে পারতেন তেমন উপোস করতে পারতেন। তখন অখিলানন্দজি বলে ঠিক আছে, আজকেরটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু যেটা বলেছিলাম সেটা আমার পক্ষে সম্ভব না। তা যাই হোক, এটা বললাম তাহলে আমরা এটা বুঝতে পারবো যে গম্ভীরানন্দজি মহাপুরুষ, খাওয়া দাওয়া পাওয়া যেত না। তা একদিন এক ভক্ত অনেক মিষ্টি টিষ্টি সব এনেছেন। তা খুব একটা সবাই আনন্দের সঙ্গে অপেক্ষা করছে যে আজকে তাহলে দুপুরবেলা খাওয়াটা একটু উন্নত হবে খুব। ও মা, দেখা গেল কিছুই নেই, প্রতিদিনের জন্য যেমন খাবার তাই। বিজ্ঞান মহারাজজিকে দিয়েছিলেন এক ভক্ত, পরে জানা গেল বিজ্ঞানানন্দজি সমস্ত খাবার গঙ্গার জলে ফেলে দিয়েছেন।
ফেলে দেওয়ার কারণ হচ্ছে ওরা তো অন্তর্দৃষ্টি সম্পূর্ণ ছিলেন, যে ওই মানুষটি পরে জানা গেল যে ওই যে ঠাকুরের যেমন এটাও তাই, যে খুব মানে শুদ্ধ ছিলেন না, সেই খাবার তিনি ব্রহ্মচারীদের খেতে দেননি। তো এই হলো বিজ্ঞান মহারাজের সঙ্গে তার অভিজ্ঞতা। এমনি অখণ্ডানন্দজি তন্দির সঙ্গে অভিজ্ঞতা হয়েছে কিছুটা। অখণ্ডানন্দজি তাকে জীবনের প্রথম বক্তৃতা অখণ্ডানন্দজির নির্দেশে তিনি পূর্ববঙ্গে গিয়ে দিয়েছিলেন। এগুলো সব কিছু কিছু ঘটনা আছে। তা 1926-এর এটা মহাপুরুষ মসজিদ স্মৃতিকথায় আছে, দেওঘরে তিনি আছেন। তো 1926-এর সরস্বতী পুজোর দিন সেখানে ওই দেওঘরের, তখন নতুন দেওঘর তো তৈরি হচ্ছে, অনেক বিল্ডিং তৈরি হচ্ছে, ওই হস্টেলের বিল্ডিং, রান্নাঘর, খাবার ঘর, এগুলোর উদ্বোধন হবে। তা মহাপুরুষ মহারাজজি এসছেন, খুব আনন্দের মানে পরিবেশ। তা মহাপুরুষ মহারাজজির জীবনীতে এটা আছে, মহাপুরুষ মহারাজজি সব ঘুরে ঘুরে দেখছেন, ঘুরে ঘুরে দেখে রান্নাঘরটায় গেছেন, পুরনো রান্নাঘর যেটা আছে সেখানে গেছেন, নতুন রান্নাঘর তৈরি হবে, খাওয়ার ঘর, সেখানে দিয়ে দেখছেন যে ওখানে জীবনীতে লেখা আছে একটি ব্রহ্মচারী, সবাই এদিক ওদিক উৎসবের আনন্দে ব্যস্ত আছে, একটি ব্রহ্মচারী সে কিন্তু এক মনে কাজ করে যাচ্ছে। মহাপুরুষ মহারাজ ওই দেখেই মন্তব্য করেছিলেন, এখানে তো বিরাট শক্তির বিকাশ দেখছি, কালে এখানে বিরাট কিছু হবে। তা অনেকে মনে করেন ওই যে এই জায়গাটায় একটি ছেলে, একটি যুবক সন্ন্যাসী, এমনিতেই বাবার স্থান সেটা হতে পারে, কিন্তু ওইটি দেখে মহাপুরুষ মহারাজের মনে হয়েছে যেখানে এত একনিষ্ঠা আছে, এত স্বার্থত্যাগ আছে, এরকম একটি সাধু এখানে আছে, সেখানে অবশ্যই বিরাট মানে কিছু হবে। মানে এখানে মানুষের তো সংখ্যায় হয় না, মানুষের কোয়ালিটিতে হয়, এখানে বিরাট কিছু হবে, এটা তার মনে হয়েছিল। আর গম্ভীরানন্দজি মহারাজ পরবর্তীকালে এই সময়কারই মহাপুরুষ মহারাজ গেছিলেন, সেই সময়কার একটি অভিজ্ঞতার কথা তিনি বলেছেন। তিনি দেখছেন মহাপুরুষ মহারাজ তো হাঁপানি ছিল, তো একদিন সকালবেলা খুব কর্মব্যস্ত থাকতে হতো গম্ভীরানন্দজিকে, তিনি সকালবেলায় শুনলেন যে রাত্রে ঘুমোতে পারেননি, বলে গেছেন, গিয়ে দেখছেন তখনও তিনি হাঁপাচ্ছেন। ওঙ্কারানন্দজি দাঁড়িয়ে আছেন, আরও সব সাধুরা দাঁড়িয়ে আছেন, তখনও মহাপুরুষ মহারাজজি খুব হাঁপাচ্ছেন। তা মহাপুরুষ মহারাজজি বলছেন যে রাতে এমন কষ্ট হলো, কষ্টটা এত বাড়লো, মনে হচ্ছে যেন আর থাকবো না আর কি। তখন কি করলাম, আমি এইখানটাতে মনটাতে একাগ্র করলাম, তখন এটাতে মনটাকে একাগ্র করলাম, এইখানটা নয়, এটাতে, এরকমভাবে দেখিয়ে বলছেন, এটাতে মনটাকে একাগ্র করলাম, এবং তারপরে সমস্ত কষ্ট চলে গেল। তখন ওঙ্কারানন্দজি জিজ্ঞেস করলেন, ওটা কি মহারাজ? বলে, ওটাই তো আত্মা। এইটা গম্ভীরানন্দজির মনে একেবারে চিরকালের জন্য গেঁথে গেছিল, এবং তার জীবনেও দেখা যায়। তিনি কখনো এই শরীরের খারাপ টারাপ এগুলো নিয়ে মাথাই ঘামাতেন না। পড়ে পা ভেঙে গেছে, এতটাই পা ভেঙে গেছে, সব ইয়েতে করে এলেন, মুখে একটু নেই, মানে প্লাস্টার করে এলেন। যে ট্রাস্টি মিটিং সেটা তার ঘরে হচ্ছে, তখন তিনি সাধারণ সম্পাদক, ঘরে হচ্ছে। ভরত মহারাজজি, অভয়ানন্দজি যেই জিজ্ঞেস করছে তোমার পাটা কেমন আছে, ও কিছু না, ওটাকে আমূলি, নিজের শরীরের কথা তিনি কখনো বলতেন না। অসুখ বিসুখ হচ্ছে বলতে চাইতেন না, বলতেনই না, লোককে বুঝতে হতো, খুব মুশকিলের ব্যাপার ছিল। তা একদিন অনেক পরে একটা ঘটনা ঘটেছে, এটা আমরা আত্মস্থানন্দজির সূত্রে, মানে এটা সেবকদের সূত্রে জেনেছি। চোখে ছোটবেলার থেকে তিনি চোখে খুব কম দেখতেন, দৃষ্টিশক্তি খুব ক্ষীণ ছিল। বেলুর মঠে আপনারা দেখেছেন যে কুয়াশা তো সব জায়গায় থাকে, হয়, কিন্তু বেলুর মঠে গঙ্গা এমন শীতকালে এমন হয় যে দেখা যায় না কিচ্ছু, ওই মায়ের মন্দির, স্বামীজির মন্দির, রাজামাজির মন্দির, কিচ্ছু দেখা যায় না। এবং সকালবেলায় মহারাজজির, গম্ভীরানন্দ মহারাজ একটা বেড়ানোর নির্দিষ্ট সময় ছিল, একদম সব তার ঘড়ি ধরে 10 মিনিট যেতে হয় 10 মিনিট, ওই নির্দিষ্ট সময় ঘড়ি ধরে ব্রেকফাস্টের পরে একটু ইয়ে করে আসবেন, বোধহয় তার আগেই চান করে নেন, এসে একটু ঘুরে টুরে এসে ঘরে বসবেন। তো সেদিনকে ওই বেরিয়ে টেরিয়ে এসে উনি ঘরে গেলেন, দেখা যাচ্ছে জামা কাপড় সব ভেজা। গিয়ে বলে একটু জামা কাপড় দাও, হ্যাঁ, পরলেন, জামা কাপড় সব পাল্টালেন, সমস্ত ভেজা, তুমি পাল্টালেন। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু গম্ভীর, ওনাকে ওরকম করে জিজ্ঞেস করা যেত না। তখন যে রাধাকৃষ্ণ মহারাজ যিনি ছিলেন সেবক, আত্মারামানন্দজি, এবং ওনার সঙ্গে সরাসরি গিয়ে কথা বলতে পারতেন একমাত্র আত্মস্থানন্দজি। তার কারণ হচ্ছে আত্মস্থানন্দজি ব্রহ্মচারী অবস্থায় যখন মায়াবতীতে ছিলেন, তখন উনি সম্পাদক ছিলেন এবং সরলভাবে কথাবার্তা বলতেন। এবং আত্মস্থানজি বলছেন এরকম তিনি নিরহংকার ছিলেন।
তিনি তো প্রবুদ্ধভারতের সম্পাদক, আত্মস্থানন্দজি সেগুলো টাইপ করেন, একটু প্রুফ টুফ দেখেন, এটা আত্মস্থানজি বলেছেন, স্মৃতিকথাতে আছে। আর আরেকটি আমি আমাদের সমসাময়িক একজনের কথা বলবো, দুটো বলছি, ওই কষ্ট সহিষ্ণুতাটা একটু থেরে যাচ্ছে, এটা মনে পড়ে গেছে। তা সেইটা হচ্ছে কি, যখন প্রবুদ্ধ ভারতের হচ্ছে উনি লিখে দিয়েছেন, এবং তার মধ্যে আত্মস্থানন্দজি বলছেন, আমি সদ্য ইউনিভার্সিটি থেকে এসেছি, তো আমি দেখছি যে কিছু কিছু ওয়ার্ড সেগুলো একটু ইউজের দিক থেকে ভুলই বলা চলে, বা কিছু কিছু যেন একটা দুটো শব্দ বাদ পড়ে গেছে, সেটাকে একটু মানে ঠিক মানে আরেকটু বেটার করা যায় বা ঠিক করা যায় এরকম মনে হচ্ছে। কিন্তু কি করে বলবেন গম্ভীরানন্দজি, প্রবুদ্ধ ভারতের সম্পাদক, খুব সংকোচ করে তিনি দিয়ে গেছেন যে মহারাজ এটা যেন কীরকম মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো ঠিকই, তুমি তো ঠিকই বলছো। আরে আমাকে অত জিজ্ঞেস করার কি আছে, যেটা ভালো হয় সেটা করে দেবে ওই পণ্ডিত, কিন্তু কোনো অহংকার নেই। তুমি যেটা দেখবে যে শুদ্ধ আছে, যেটা যদি ভুল দেখো কারেক্ট করবে, যেটা বেটার ইউজ হবে সেই বেটার ইউজটা দেবে, আমাকে তো বলার কি আছে। এরকম তিনি উদার ছিলেন। এবং আরও একটি উদাহরণ দিচ্ছি, সেটি বলতে হয় যে আরও তার নিরহংকার মনোভাবের পরিচয় আমার সঙ্গেই সন্ন্যাস, আমারই ব্যাচমেট, তিনি এখন এই দেশে নেই, যাই হোক, তার একটা অভিজ্ঞতা। তিনি ওই মঠ অফিসে কাজ করতেন যখন গম্ভীরানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক আছেন, তিনি জুনিয়র ব্রহ্মচারী, তার ওপরে একজন ডিপার্টমেন্টাল ইনচার্জ সিনিয়র সাধু আছেন। তা তিনি একটা ড্রাফট দেখেছেন, এবং ড্রাফটটা দেখে মনে হচ্ছে একটা কোনো শব্দ ওখানে বাদ গেছে, সেই শব্দটা না থাকলে ব্যাপারটা একটু ভুল হয়ে যাচ্ছে। এবং তিনি কী করেছেন, অত তো ছোলে মানুষ তত জানেন না, কে ড্রাফট করেছে তাও জানেন না, ওখানে একটা দিয়ে ওই শব্দটা বসিয়ে দিয়েছেন, বসিয়ে দিয়ে ওর যে সিনিয়র মানে ডিপার্টমেন্টাল ইনচার্জ যে মহারাজ সিনিয়র, তার হাতে দিয়ে দিয়েছে। আর সেই মহারাজ তো খুব ছোটো, হ্যাঁ সেদিনকার ছোড়া, তুমি জানো এটা স্বয়ং গম্ভীরানন্দজির ড্রাফট, তুমি তার মধ্যে ভুল দেখাচ্ছ, তার মধ্যে কলম ঢুকে করছো। হ্যাঁ, বলছে এটা তো এরকম হওয়া উচিত, এরকম। উনি ও অবাক হয়ে গেছে, এরকম কি করে হয়, মানে হয়তো করতে সাহস পেত না যদি জানতো। চলো, একটু বোধহয় তর্ক করেছিল, ওকে একদম হিড় করে টানতে টানতে গম্ভীর কাছে এরকমভাবে যাওয়া যেত, হিড় করে টানতে টানতে মহারাজজির অফিসে নিয়ে গেছে, জেনারেল সেক্রেটারি। মহারাজ দেখুন, এই ও বলছে নাকি এটা ভুল, এইটা ইয়ে করছে। দেখি দেখি দেখি, হ্যাঁ না, বললাম যে বড় তো কি আছে সেন্টেন্সটা, শুনলেন, হ্যাঁ ও তো ঠিক বলেছে, ও তো ঠিক বলেছে, ওটা ভুল আছে। উনি একেবারে কোনো অহংকার নেই, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটাকে তিনি কারেক্ট করতে বললেন। তাই এটাও গেল এই ব্যাপার। আত্মস্থানন্দজির কাছে উনি একটু ফ্রি ছিলেন। তা ওই যে ওইখানে আবার যাচ্ছি, যে সকালবেলায় চলে এসছেন, দেখা যাচ্ছে যে উনি আবার নতুন জামা কাপড় পরলেন, কেন ভেজা ছিল। তখন ওই আত্মারামানন্দজি বা অন্য যারা, তারা আত্মস্থানন্দজিকে ফোন করলেন যে মহারাজ তো কিছু বলছেন না, আবার এসে স্নান করলেন, নতুন জামা কাপড় পরলেন, কি ব্যাপার বলুন তো, আপনি একটু আসবেন, কিছু বুঝতে পারছি না। তখন আত্মস্থানের সঙ্গে সঙ্গে চলে এলেন, এসে কথা বললেন, মহারাজ কী হয়েছে, আবার কেন ইয়ে করলেন। তখন জানা গেল কি সাংঘাতিক, দেখুন উনি তো চোখে দেখেন না, তো উনি মায়ের মানে কোথায় যে এটা শেষ হয়েছে তাই বুঝতে পারেনি, মানে ঠাকুর বাঁচিয়ে দিয়েছেন করে, ঘাট নয় অন্য জায়গাতে সোজা পড়ে গেছেন, গঙ্গার ঘাট দিয়ে পড়ে গিয়ে অল্প জল কাদা টাদা ছিল, কোনো জায়গায় মাথায় চোট লাগেনি, কাদার মধ্যে পড়েছেন, জল ছিল, চোখে তো দেখেন না, তার মধ্যে চশমাটা চলে গেছে, হ্যাঁ চশমাটা নেই এটা বলছে ওরা, চশমা নেই কিছু, চশমাটা চলে গেছে, কাজে অন্ধ, আর তো কিছুই দেখতে এমনিতেই কম দেখেন। উনি ওই অবস্থাতে এদিকে এসে মায়ের ঘাটটা কোনো মতে বের করে সেখান দিয়ে উঠেছেন, উঠে কাউকে কিচ্ছু বলেননি, না বলে চলে গেছেন। তো এইরকম তিনি ওই মহাপুরুষ মহারাজজির কাছ থেকে এই কষ্ট সহিষ্ণুতা তিনি ইয়ে করতেন, মানে লাভ করেছিলেন। এবং শেষকালেও যখন শরীরের ইয়েতে কষ্ট পাচ্ছেন, মাঝে মাঝে মুখ দিয়ে এরকম বেরোতো, সবাই বলছে কেমন আছে, এগুলো শেষের কথা, বলে এই এখন আর কি, এখন তো জমের বাড়ির দিকে যাচ্ছি, এটা বলেই, না না জমের বাড়িতে দিকে কেন যেতে যাব, অন্য কেউ গেলে যাক, হ্যাঁ আমি কেন জমের বাড়ির দিকে যাব, অহং ব্রহ্মাস্মি, হ্যাঁ আমি জমের বাড়ির দিকে যাচ্ছি না, সেই আমার যে স্বরূপ যেতে গেলে তার দিকেই যাব। তা সন্ন্যাস হয়েছিল 1927 সালে, কাশীতে মহাপুরুষ মহারাজের কাছেই সন্ন্যাস হয়েছিল। অযাচিতভাবে মহাপুরুষ মহারাজজি লিখলেন, মানে সব জায়গায় চিঠি পাঠালেন যে যাদের 3 বছর হয়ে গেছে ব্রহ্মচর্যের, তারা যেন এসে সন্ন্যাস নেয়। কাশীতে মহাপুরুষ মহারাজের কাছে সন্ন্যাস হলো। তারপরে তিনি মায়াবতীতে এডিটার হলেন প্রথমে, তারপরে মায়াবতীর
তিনি মানে গোটা অদ্বৈত আশ্রমের তিনি অধ্যক্ষ হলেন। তা তিনি 1942 থেকে 45 পর্যন্ত এডিটর ছিলেন, তারপরে 1953 থেকে 63 10 বছর অধ্যক্ষ ছিলেন। অনেক কাজ করেছেন, খুব ভালো প্রশাসক ছিলেন। মায়াবতীতে দেওঘরে যখন ছিলেন তখনও অনেক কাজ করেছেন। আবার প্রবুদ্ধ ভারতের মানে মায়াবতী বা অদ্বৈত আশ্রমে যখন অধ্যক্ষ ছিলেন তখনও অনেক কাজ করেছেন। মায়াবতীতে তিনি ওই যে লোহাঘাট থেকে রাস্তা, চিফ মিনিস্টার এসেছিলেন, তাকে বলে ওটা করালেন। তারপরে জলের সমস্যার সমাধান করেছিলেন, বেশ ভালো গরু এনে ওখানে যাতে দুধের পরিমাণ বৃদ্ধি হয় সেসব করেছিলেন। সবসময়ই তিনি কিন্তু কাজ করে গেছেন। আর এই যে এখন অদ্বৈতাশ্রম তো আগে ওই অন্য জায়গায় ছিল, কিন্তু বর্তমান যে ডিহি এন্টালি রোডের যে বিল্ডিংটা আমরা দেখছি সেই বিল্ডিংটিও কিন্তু তার সময়ই হয়েছে, পরে হয়তো আরও বেড়েছে, কিন্তু এটিও ওই 1961 সাল নাগাদ তিনি যখন অধ্যক্ষ এই বাড়ি তৈরির কাজটা শুরু করেছিলেন এবং তারপরে বাড়িটা তৈরিও হয়েছে। এবং তার সবথেকে যেটা বৈশিষ্ট্য হচ্ছে, যেটা বলা হচ্ছে, সমস্ত পাংচুয়ালিটিটাও একটা বৈশিষ্ট্য, একদম সব কিছু নিয়ম করে। খাওয়ার ঘরে আসবেন, একেবারে ঘন্টা পড়লো তো তিনি এলেন, এবং সকলকে তিনি বললেন যে এরকম এরকম তো কোনো সময় তিনি মানে অন্য কেউ দেরি করবে সেটা তিনি সহ্য করতেন না। খুব কড়া ভাষায় বলতেন না, কিন্তু বলে দিতেন, সোজা কথাটা বলে দিতেন। এবং আত্মস্থানন্দজি এরা যখন ওনার সহকারী ছিলেন, উনি জেনারেল সেক্রেটারি, তখন উনি ওনার অফিসে আসার সময় হয়তো সবাই মিলে যাবেন, সকালবেলা মিটিং হয়, আমাদের দীর্ঘদিন ধরে এটা নিয়ম আছে, জেনারেল সেক্রেটারির সঙ্গে অ্যাসিস্ট্যান্ট জেনারেল তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলা হতো, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের মিটিং হবে। ওই মিটিংয়ের মধ্যেই নানা রকম সিদ্ধান্ত হয়, মিটিংটাই কাজ। তো 8:30টার সময় যাওয়ার কথা, উনি 8:30টার আগেই যেতেন বা ঠিক 8:30টায় যেতেন। দেরি হলেই ওনার টেবিলে একটা ঘড়ি থাকতো, ঘড়িটা এদের দিকে ঘুরিয়ে রাখতেন যাতে এরা মানে বলতে না হয়, ঘোরানো মানেই হচ্ছে বুঝতে হবে যে আমার আজকে দেরি হয়ে গেছে। তো এরকম তিনি বলতেন যে দেরি করা চলবে না, হয়তো কাজ করতে করতেই দেরি হয়ে গেছে, বলে সময় পাওয়া যায়নি। আত্মস্থানন্দজি বলছেন যে আমি বলেছি যে সময় পেলাম না, আমি তো কাজই করছিলাম না। না না, সময় পেয়েছ বলতে হবে না, এমনভাবে করো তোমাকে কাজ শেষ করতে হবে। এবং তিনি তাই করতেন, কোনো কাজ ফেলে রাখতেন না। টেবিল একদম পরিষ্কার ঝকঝকে, একদম বলা মাত্র, ওনার জন্য যাতে কারোর কাজ আটকে না থাকে, ওনার জন্য যাতে কারোর একটু অসুবিধা না হয়, এদিকে তারা সতর্ক দৃষ্টি ছিল। এবং মাঝে মাঝে বলতেন আমি নির্মল মহারাজের চেলা, তো মানে মাধবানন্দজির চেলা। মাধবানন্দজির পরে তো তিনি হয়েছেন, মাধবানন্দজিরও এর মানে অনন্য জীবন, তা সেটা তিনি বলতেন। তা মায়াবতীতে এগুলো আরও পিছিয়ে যাচ্ছি, যখন তিনি ছিলেন দুপুরবেলা ঘুমোতেন না, দুপুরবেলা ওই লিখতেন আর সাধু ব্রহ্মচারীদের ক্লাস নিতেন সব সময়। সারাটি জীবন তিনি এই সাধু ব্রহ্ম, আমাদের তো সাধ্যায়টা একটা বিরাট দিক, স্বামীজি বলে গেছেন, আমাদের যে সাধুদের জন্য যে নিয়মটা করেছেন তাতে পরিষ্কার এই কথাটা আছে যে বিদ্যার চর্চা রাখতে হবে। অন্য সব চর্চা যেমন আধ্যাত্মিক চর্চা, সেবা টেবা চলবে, বিদ্যার চর্চা রাখতে হবে। বিদ্যার চর্চা যদি না থাকে তাহলে সঙ্ঘ নিচ দশা প্রাপ্ত হয়, সঙ্ঘ নেমে যাবে। সেই জন্য বিদ্যা চর্চার দিকে নিজে তো মহাপণ্ডিত ছিলেন, তার চারপাশে যারা ছিলেন তাদেরও যাতে বিদ্যা চর্চা থাকে সেটা তিনি গুরুত্ব দিতেন। এমন ওই শেষকালে এরকম হয়েছে, তিনি বলেছিলেন বলেই তো এরা সব স্বাস্থ্য চর্চা করতো, তার যারা সেবক ছিল তারাও স্বাস্থ্য চর্চা করছে। তিনি কীরকম ছিলেন, এই স্বাস্থ্য মানে অনুরক্তিটা তার কেমন ছিল, এরকম তিনি কথা বলতেন। গাটা ম্যাজ করছে রে আজকে, শরীরটা আমাদের যেমন করে না, শরীরটা আজকে ম্যাজ করছে রে, একটু উপনিষদটা নিয়ে আয়, একটু উপনিষদ চর্চা করি। এই উপনিষদ চর্চা করলে সমস্ত জড়তা কেটে যাবে। উপনিষদে তিনি সবসময় মনন করতেন, লীন থাকতেন। তার সেবকরাও তো স্বাস্থ্য চর্চা করতো, তিনি উৎসাহিত করতেন, তাকে ওর সেবাও করতে হয়। তার চায়ের সময় হয়েছে, চা দিয়েছেন। তিনি জানতে পেরেছেন যে ছেলেটি পড়ছিল, সেবকটি পড়ছিল, মানে কোনো স্বাধ্যায় করছিল, কোনো ধর্মগ্রন্থ পড়ছিল, সেটাকে তুলে রেখে দিয়েছে, মহারাজের সময় হয়ে গেছে বলে চা দিয়েছে। মহারাজজি বলছেন যে শোন, তুই যখন পড়বি, আমার চায়ের সময় হলো কি হলো না সেটার দিকে মাথা ঘামাবি না, তুই পড়া শেষ করে আমাকে চা দিবি, আমার একটু চা খেতে দেরি হোক তাতে কোনো আপত্তি নেই, এরকম বলছেন। তো সেবক চলে গেল, একজন সিনিয়র মহারাজ বসেছিলেন, তার কাছ থেকে আমরা এটা জেনেছি যে তিনি বলছেন এরা তো আমার শরীরের সেবা করছে, আমি সেই জন্য এদের মনের সেবা করি, এরকম তার দৃষ্টিভঙ্গি। তা তিনি
সন্ন্যাস হয়েছে তো ওই বললাম 1927 সালে বোধহয় তার সন্ন্যাস হয়েছে, 27-28। ট্রাস্টি হন হচ্ছে 1947 সালে। ওই বছরেই তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হন। তিনি দুটো টার্মে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, ওই 1947 থেকে 1953, মানে 6 বছর ছিলেন। মাঝে আবার বেশ কিছুদিন তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন না, 10 বছর। তারপরে আবার 1963-তে তিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবার হয়েছিলেন। 1966 সালে মাধবানন্দজির মহাপ্রয়াণ হয় এবং তখন বীরেশ্বর আনন্দজি তিনি হয়ে গেলেন হচ্ছে ভুল বললাম, মাধবানন্দজি হ্যাঁ, বীরেশ্বরানন্দজি জেনারেল সেক্রেটারি ছিলেন। বীরেশ্বরানন্দজি সরাসরি কিন্তু প্রেসিডেন্ট হলেন এবং তখন গম্ভীরানন্দজি মহারাজ তিনি ওই আমাদের জেনারেল সেক্রেটারি হলেন, সাধারণ সম্পাদক হলেন এবং 16 বছর তিনি এই পদে ছিলেন, অর্থাৎ 1982 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন, জেনারেল সেক্রেটারি ছিলেন। তার যেমন প্রশাসনিক ক্ষমতা সেরকমই হচ্ছে সাধুতা। সাধুতা নিয়ে তো কোনো কথাই নেই এবং ওইগুলো হচ্ছে তার মানে লক্ষণ, যে নিয়মানুবর্তিতা ইত্যাদি। আর সবসময় হচ্ছে নিরহংকার। সবার ঘরে ঘরে তিনি গিয়ে হাজির হতেন, যারা আর কি অ্যাকাউন্টেন্ট ছিলেন, হ্যাঁ, বা যারা জেনারেল অফিসে কাজ করতেন, উনি গিয়ে হাজির হতেন তাদের কাছে। এবং এই যে আসছেন গুনগুন গুনগুন করে গান করতে করতে তিনি এসে হাজির হতেন। এরা সব স্মৃতিচারণা করেছেন তপনানন্দজি। মাঝে মাঝে তাদের সঙ্গে গানের আলাপ করতেন। একবার খুব সমস্যা, মানে তখন সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন না হয় আমাদের বিভিন্ন সেন্টারে, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন সেন্টার, অর্থাৎ মানে বাম বাম যারা তারা এসেছেন আর কি, তারা প্রথম আমাদের বিরোধিতা করেছেন, পরবর্তীকালে আমাদের আবার খুব সাহায্যও করেছেন। তা সব জায়গায় অনুদান কমে গেছে, আমাদের নানা রকমের অসুবিধা হচ্ছে, খুব চিন্তিত। তা একদিন যিনি আর কি প্রধান অ্যাকাউন্টেন্ট মহারাজ, তিনি খুব চিন্তিত। তখন গম্ভীরানন্দজি মহারাজ সেখানে এসেছেন গুনগুন করে গান করতে করতে। একটা বলছে, তুমি এই গানটা জানো? তিনি খুব ভালো গায়ক, আপনার নাম বললেই চলবেন, মিহির মহারাজ, তপনানন্দজি মহারাজ খুব ভালো গান গাইতেন, সবাই প্রয়াত, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তা তাকে বলছেন, এই গানটা জানো? বলে একটা গান করছে, সেটা কিন্তু একটা বেশ অপরিচিত গান, একটা বাউল অঙ্গের গান, হ্যাঁ, খুব পরিচিত, কিন্তু তিনি জানেন, সুর করে করছেন। গানটার তাৎপর্য হচ্ছে যে, প্রভু আর যাই করো আমাকে বাইয়ে নিয়ে যেও, ঢেউ দাও বা যাই করো, এর মধ্যে আমাকে আমি যেন অন্তত কষ্ট হোক যাই হোক আমি যেন ওই পাড়ে গিয়ে উঠতে পারি। গানটার অর্থ হচ্ছে, এই গানটা করে বলছিলেন যে ওর উপরে ভরসা রাখো, ওর উপরে ভরসা রাখো, এরকম ঢেউ আসবেই, কিন্তু তাকে বলো যে আমরা এর মধ্যে দিয়ে যেন এগোতে পারি। তো এরকম একটা ব্যক্তিত্ব, যে বিরাট ব্যক্তিত্ব, আপাত দৃষ্টিতে খুব কঠোর, হ্যাঁ কঠোর, কিন্তু ভেতরটা নরম। এমন তিনি যে কঠোর সেটা তিনি নিজে জানতেন। ভূতেশানন্দজি মহারাজকে বলতেন, সাধুদেরকে তো মাঝে মাঝে তাদেরকে তো একটু শাসনও করতে হয়। তা ভূতেশানন্দজি মহারাজকে তার বলা ছিল, শুনুন, বুঝিয়ে বললে যদি কাজ হয় মনে করেন আমার কাছে পাঠাবেন না, বুঝিয়ে বললে কাজ হলে আপনি, অন্যদেরও বলা থাকতো, অন্য যারা তার সহযোগী ছিল তাদেরকে বলে দিয়েছিলেন, কাউকে কোনো সাধুকে যদি বুঝিয়ে বাজিয়ে বললেই তার সংশোধন হয়ে যাবে মনে হয়, তাহলে ভূতেশানন্দর কাছে পাঠাবে। আর যদি মনে হয় যে খুব কড়া কথা বলতে হবে, তাহলে আমার কাছে পাঠাবে। উনি অল্প দুটোর কথা সার কথাটি বলে দেবেন, এবং এমন ব্যক্তিত্ব যে সবাই শুনবে আর কি। তা এরকম ছিলেন। আর সমস্ত কাজ তারই কাজ, এই কথাটা তার একটা, এটা তিনি বিশ্বাস করতেন। ওই শিব পূজনম মানস পূজনম স্তোত্রে আছে না, যৎ যৎ কর্ম তদ অখিল শিব শম্ভ তৎ দেব তব পূজনম, এরকম আছে না, তৎ ভুলে যাচ্ছি, যৎ যৎ কর্ম করমি তৎ অখিলম শম্ভ তব আরাধনম, যে হে শম্ভু যা যা পুজো করছি, ওইটা তিনি বারবার ধরে বলতেন, ওটা আওড়াতেন, যা যা কাজ করছি সব কিছু হচ্ছে তোমার পুজো। আমি চিন্তা করছি তুমি, আমার আত্মা হচ্ছে শিব, হ্যাঁ, এই গিরিজা পর্বতে তিনি হচ্ছে আমার বুদ্ধি, আমার কাজ, হাত পা, আমার পাদচারণা সব হচ্ছে তোমাকে, যা যা আমি কাজ করছি, শিবের ভক্ত বলছেন, যা চিন্তা করছি, যা কাজ করছি সবই হচ্ছে তোমার আরাধনা। তা উনি এই কথাটা বলতেন, এই কথাটা বলতেন মানে এটাই ওনার ভাব ছিল বলা যেতে পারে। আর যে স্বাস্থ্য চর্চা বা ওনার তো একটা বিরাট, রামকৃষ্ণ সঙ্গে বিরাট অবদান হচ্ছে তার যে গ্রন্থাবলী। সত্যি কথা বলতে গেলে যে আমাদের যে মূল গ্রন্থাবলী,
মূল গ্রন্থাবলীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ, রামকৃষ্ণ ভাবধারা যে মূল গ্রন্থাবলীর একটা প্রধান অংশ কিন্তু গম্ভীরানন্দজি মহারাজ। তিনি না থাকলে ওই জায়গাটা কিন্তু শূন্য থেকে যেত। যেমন আমাদের মূল গ্রন্থাবলী কি, আমরা বলবো কথামৃত, লীলা প্রসঙ্গ, কথামৃত, লীলা প্রসঙ্গ, তারপরে কি আমরা বলবো, হ্যাঁ না স্তবকুসুম যে মূল ওনার গ্রন্থাবলী। আমি আমাদের রামকৃষ্ণ সংঘের যে ইতিহাস ভাবধারার যে মূল গ্রন্থাবলী, সেটা হচ্ছে প্রথমে আমরা কথামৃত ধরি, তারপর লীলা প্রসঙ্গ, তারপরে ধরুন মায়ের জীবনী তার লেখা, যুগনায়ক বিবেকানন্দ তার লেখা, এই যে পার্শ্বদদের, গৃহী পার্শ্বদ, সন্ন্যাসী পার্শ্বদ, উভয়ের জীবনী তার লেখা। অর্থাৎ তাকে বাদ দিয়ে রামকৃষ্ণ মিশনের সংঘের ইতিহাস পরবর্তীকালে আমরা কল্পনা করতে পারি না। এবং তিনি রামকৃষ্ণ সংঘের ইতিহাসটাও লিখে গেছেন, যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ঘটনাবলীর ইতিহাস। কাজে সেই দিক থেকে দেখতে গেলে রামকৃষ্ণ ভাবধারার একটা স্তম্ভ উনি হয়ে গেছেন, এটা বলতেই হবে। এবং শাস্ত্রের কি আছে সে তো আপনারা জানেন, স্তবকুসুমাঞ্জলি তার প্রথম বই। তিনি মজা করে বলতেন, বইটা বিক্রি হচ্ছে শুনছেন, ও তাহলে আমার বইও চলে, এরকম কোনো। এবং তার বৈশিষ্ট্য হচ্ছে কি জানেন তো, তার সম্বন্ধে কোনো বইয়ের সম্বন্ধে কিছু বললে উনি নিরাসক্ত হচ্ছে, মহারাজ আপনার এই বইটা পড়ে মুগ্ধ হয়েছি। উনি চুপ করে থাকতেন, একটা দুটো কথা বলতেন, মায়ের ইচ্ছায় হয়েছে বা এই হয়েছে ইত্যাদি। মায়ের জীবনীটা সবাই বলে যে মায়ের জীবনীটা খুব চমৎকার, মানে ওটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ যেগুলো লিখেছেন তার মধ্যে ওটা হচ্ছে শ্রেষ্ঠ। অনেকে তাকে জিজ্ঞেস করতো, এবং ওই বইটা পড়ে মনে হয় আপনি কি মায়ের দেখা পেয়েছেন, না আপনি কি মাকে দর্শন করেছেন? স্থূল শরীরে দর্শন করতেই পারতেন। উনি উত্তর দিতেন, স্থূল শরীরে দর্শন করিনি, চর্মচক্ষে দর্শন করিনি। এর থেকে বেশি কথা খুব বাড়াতেন না, কিন্তু মনে হতো অন্যভাবে দর্শন করেছেন, এবং সেটা তিনি মাঝে মাঝে পরবর্তীকালে বলেছেন। পরবর্তীকালে এমন কথা বলেছেন শেষকালে অন্তরঙ্গ মহলে, বলে মাকে যদি না দেখতে পেতাম তাহলে থাকতাম কি করে, এরকম বলছেন। যখন প্রেসিডেন্ট হয়েছেন, মাকে যদি না দেখতাম তাহলে বাঁচতামই তা তো, সেবককে বলছেন। সেই ঘটনাটা হচ্ছে, একদিন সেবককে বলছেন, বলে জানো রে, জানিস রে, তুই করে বলতেন, জানিস রে বেলুর মঠে স্বামীজির দেখা পাওয়া খুব সহজ। একটু যদি কেউ দিনরাত, একটু যদি কেউ রাতভর জপ ধ্যান করে, একটু কান্নাকাটি করে, তবেই স্বামীজি দেখা দেন। এটা বলার মানে কি, তার মানে স্বামীজির দেখা তিনি পেয়েছেন, এটাই মনে হয়। তখন সেবক একটু সাহস পেয়ে, ওনাকে এসব প্রশ্ন করা যেত না, সেবক একটু সাহস পড়ে, মহারাজ আপনি মায়ের দেখা পেয়েছেন বা পান? সে কি রে, মায়ের দেখা যদি না পাবো তাহলে থাকবো কি করে? বলছেন থাকবো কি করে? তারপর যা বলছে সে আরো রোমাঞ্চকর। ওই প্রণামের ঘরে বসে আছেন, তখন বোধহয় ভক্তরা নেই, সেই জন্য জিজ্ঞেস করেছে, শোন আমি যখন এই প্রণামের ঘরে বসে থাকি, ওই যে বারান্দাটা, প্রণামের ঘরে ঢোকার বারান্দা, ওই কোণের একটা দিক দেখাচ্ছেন, ওই জায়গাটায় সিসিমা দাঁড়িয়ে থাকেন বা বসে থাকেন, আমি যতক্ষণ থাকি। তারপর প্রণাম না হয়ে গেলে আমি যখন ঘরে যাই, তখন সিসিমাও আমার সঙ্গে ঘরে যায়। এরকম তিনি বলেছেন। এগুলো শেষকালে হয়েছে। আত্মস্থানন্দজি আমাদের কাছে এসে খুব বলেছিলেন, সকলে ওর সূত্রে জানলাম। বেশি তো তীর্থস্থানে তীর্থ করতে গেছিলেন অমরনাথে। অমরনাথ থেকে ওনাকে তাড়াতাড়ি দর্শন টর্শন করিয়ে এসে বাইরে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে এরা সব পুজো টুজো বেশি করে করছেন। এসে যখন ওনার মাথায়টাতে ভস্য লাগাতে গেছেন, তখন দেখা যাচ্ছে উনি কেমনভাবে বসে আছেন। তারপরে হঠাৎ একদম মানে একটু যেন উত্তেজিতভাবে রুদ্ধস্বরে বলছেন, জানো সত্যকৃষ্ণ, ওনার নাম তো সত্যকৃষ্ণ ছিল, আপনার আমি অমরনাথকে দেখতে গেলাম, জানো তো আমি দেখলাম অমরনাথের জায়গায় আমার তো সাক্ষাৎ ঠাকুর বসে আছেন। এরকম তার হয়েছিল। এবং বলেওছেন তিনি কাউকে দৃঢ়স্বরে, তুমি যদি, আমি তোমাকে বলছি আমি ঠাকুরের দর্শন পেয়েছি, ওই শিষ্যদের মধ্যে কাউকে, তুমি যদি চেষ্টা করো তুমিও দর্শন করতে পারবে। এইসব অদ্ভুত জীবন। আর তার যে এই রচনাবলী, তার মধ্যে বাংলা রচনাবলী যেমন এরকম আছে, মানে আমাদের সাহিত্যের রচনাবলী এরকম, তাতে শাস্ত্র তো প্রচুর আছে। এগুলো ইংরেজিতেও লেখা আছে, অ্যাপোস্টলস অফ শ্রীরামকৃষ্ণ এগুলো লিখেছেন তিনি। তারপর শঙ্কর ভাষ্যের উপনিষদ বাংলাতে, ইংরেজিতে একেবারে শঙ্কর ভাষ্য সহ, ব্রহ্মসূত্রের ভাষ্য, বৃহদারণ্যক উপনিষদের ভাষ্য, এরকম অদ্ভুত একটা মানুষ এত দিকে, এটা আমরা সাধারণত দেখি না। তা উনি 1979 সাল থেকেই
ওই বলতে শুরু করছেন যে আমি আর পারছি না, মানে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চাচ্ছিলেন। পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হলো, ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি। 1979 সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হলেন। ভাইস প্রেসিডেন্ট হিসাবে যখন একবার চণ্ডীগড় আশ্রমে গেছিলেন 1980 সালে, এবং সেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন সাধনা অ্যাকর্ডিং টু শ্রীরামকৃষ্ণ। তা বক্তৃতা দেওয়ার পরে তো ঘরে এসে বলেছেন, যখন জনৈক সেবক আর কি, কোনো একজন সেবক তাকে প্রশ্ন করছেন আপনার নিজের সাধনা কী ছিল, তখন তিনি বলছেন যে আমি গীতার অনাসক্তি চেষ্টা করেছি। গীতার অনাসক্তি বলে তিনি এই শ্লোকটা বললেন, জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহ সুখম বন্ধাত প্রমুচ্যতে। অর্থাৎ স্থিতপ্রজ্ঞ, ন দেষ্টি ন কাঙ্ক্ষতি, কিচ্ছু চাওয়া পাওয়া নেই, নির্দ্বন্দ্ব। সমস্ত জীবনটা তো দুই সবসময় বিপরীত জিনিস আসছে, সুখ দুঃখ, নিন্দা প্রশংসা, সব অবস্থাতে যে একেবারে একই রকম থাকতে পারে, অবিচলিত থাকতে পারে, সেই হচ্ছে বন্ধন থেকে মুক্তি লাভ করে বলে এটা আমার ভাব। আমি দিনে 10,000 12,000 জপ করেছি, তার সঙ্গে সঙ্গে আমি সবসময় এই শ্লোকটার যে ভাব, সেটা এই অনাসক্তি বা এই যে সব অবস্থায় অবিচলিত থাকা, তাকে দেখে সেটা মনে হতো, বোঝা যেত তিনি যে কোনো অবস্থায় একেবারে নির্বিকার, সেটা বোঝা যেত। এটাও আমি করেছি। আর শ্রীরামকৃষ্ণের চিন্তনও করেছি। হৃদয়ের মধ্যে আমি সবসময় ইষ্টকে দেখতে পাই, সবসময় আমি হৃদয়ের মধ্যে ইষ্টকে দেখতে পাই। আর জানবে যে ঠাকুর এবং মা, এই যে গীতা শ্লোকটা যেটাকে আমি অনুধ্যান করি, ঠাকুর এবং মায়ের জীবন হচ্ছে এই গীতার এই শ্লোকটার হচ্ছে প্রতিমূর্তি। তারপরে এটা শিবমায়ানন্দজিকে বলেছিলেন আরেকটা, যে সবসময় আমি হৃদয়ের মধ্যে ইষ্টমূর্তিকে দেখতে পাই। তারপরে নিজেই বলছেন, হৃদয়ের মধ্যে ইষ্টমূর্তিকে দেখতে পারলেই কি হলো, সর্বভূতে ব্রহ্মদর্শন করতে হবে, সেটা হলে তবে। তারপরে শিবানন্দজি আরও কিছু প্রশ্ন করতে যাচ্ছিলেন, কিন্তু উনি আর সেখানে মানে এগোতে দিলেন না। তিনি নিজের সম্বন্ধে সাধারণত কিছু বলতেন না। আর মায়ের সম্বন্ধে অনেকবারই বলেছেন যে মাকে চেষ্টা করে আমার ভাবতে হয় না, না চাইতেই মা আমার কাছে চলে আসে। তারপরে উনি প্রেসিডেন্ট হলেন 1985 সালে বিবেকানন্দজির দেহত্যাগ হলো, বোধহয় মার্চ মাস নাগাদ দেহত্যাগ হলো। উনি এপ্রিল মাস থেকে প্রেসিডেন্ট হলেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি নিজেই বলে দিয়েছিলেন বড় জোর 4 বছর থাকবো, এবং ঠিক সেটাই হয়েছিল। ওনার দেহত্যাগ হয়েছিল 1989 ডিসেম্বর মাস নাগাদ, এবং 1988 সাল থেকেই তিনি কিন্তু এরকম চলে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। শেষকালে তিনি গেছিলেন হচ্ছে এই অঞ্চলটায় গেছিলেন, এই শিকরাকুলিন গ্রাম, বারাসাত, এইসব জায়গায় তিনি গেছিলেন। তারপরে বামনমোড়াতে গেছিলেন। শেষ যে জায়গাটা সেটা হচ্ছে নবদ্বীপ। তা ওই আপাত দৃষ্টিতে তো কঠোর, কিন্তু এই ভক্তদের জন্য অনেক ক্ষেত্রে তিনি কিন্তু দেখা গেছে একদম দয়াময়। তা আমি ওনার যে সেবক ছিল অমলাত্মানন্দজি, তার কাছ থেকে একটা ঘটনা শুনেছি। তিনি বোধহয় মেদিনীপুর না কোনো জায়গায় গেছেন, সন্ধ্যাবেলায় পৌঁছেছেন, ভক্তরা সব দাঁড়িয়ে আছে, সকলেরই ইচ্ছা একটু প্রণাম করবে। তা মহারাজ তখন গেছেন। মহারাজকে প্রথমে বলা হয়েছে যে মহারাজ এখন কি আর প্রণাম নেবেন, এখন প্রণাম নেবেন? ওরা জানেন যে মহারাজ প্রণাম নেবেন না। তা মহারাজ বোধহয় নাই বলেছেন। তার একটু পরে এই সেবক গিয়ে দেখছেন উনি নিজেই মনে বিচার করছেন, বলছেন প্রেসিডেন্ট হয়েছ, দীক্ষা দিয়েছ, এখন ভক্তদের বলছো প্রণাম নেবে না, তাহলে কি করে হবে? নিজে বিচার করছেন এবং তারপর প্রণাম নিলেন। তা আত্মস্থানন্দের স্মৃতি কথা আছে, আত্মস্থানন্দ তার নিজস্ব ভাবে বলছেন, এটা হচ্ছে আরও আগের কথা। বালি দেওয়ানগঞ্জে রিলিফ হয়েছে, তখন বোধহয় তিনি ভাইস প্রেসিডেন্ট, না হ্যাঁ ভাইস প্রেসিডেন্টই হবেন তখন। তা প্রেসিডেন্টও হতে না, ভাইস প্রেসিডেন্ট হবেন। বালি দেওয়ানগঞ্জে যখন রিলিফ, তো সেইখানে বন্যা রিলিফ, তো সেখানে তিনিও গেছেন দেখতে, এবং কাছাকাছি লোকেরা সব আসছে, এবং সেখানে একজন গ্রামের মহিলা, সে তার দীক্ষিত,
কাজে একদম খুব খুশি, সে আপন মনে তার মতন করে গুরুদেবের সেবা করছে। মানে সে এই কুমড়ো আনছে, কলা আনছে, অমুক আনছে, প্রতিদিন আনছে। তারপরে শেষ দিন যখন বিদায় নেবে তখন বলছে না, আমার বাড়িতে গিয়ে একদিন আমার মতন করে সেবা করতে দিতে হবে। তখন এরা সবাই তো জানেন যে গম্ভীরানন্দজি এরকম বাইরে একটু করালো, তো এরা হচ্ছে মহারাজ বোধহয় না করে দেবেন, কারণ সে গিয়ে একদম একদম সরলভাবে, সে তো জানে না গম্ভীরানন্দজি কত পণ্ডিত, কত লিখেছেন, কি জেনারেল সেক্রেটারি ছিলেন, ভক্তের সেসব জ্ঞান নেই। সে সরলভাবে বলছে আমার বাড়িতে যেতে হবে, আমার এখানে সেবা করেছি আমার তৃপ্তি হয়নি, বাড়িতে গিয়ে আমি আমার মতন করে সেবা করব। মহারাজ দেখলেন যে রাজি হয়ে গেলেন মহারাজ, ও তো অবাক অবাক। তারপরে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়া মানে কি, সে কাঁচা রাস্তা, মহারাজকে হেঁটে যেতে হচ্ছে। আর তার বাড়িটারই আছে, এমনি মানে অবস্থা খারাপ নয়, কিন্তু গ্রামে যেমন হয় কোনো চেয়ার টাওয়ার নেই, কিছু নেই, হয়তো খাটিয়া আছে, মানে খাট আছে, এরকম তক্তাপোষ আছে। তা মহারাজকে তো প্রথমে অভ্যর্থনা করার জন্য একটা বিরাট একটা পিঁড়ি, বিরাট পিঁড়ি, সে গিয়ে সে একেবারে মানে বাড়ির লোকেরা যারা আছে তারা একদম মহারাজের হাত ধর করে ওই পিঁড়ির মধ্যেই বসিয়ে দিল। হ্যাঁ, ওই এরা সব ভয়ে ভয়ে দেখছেন মহারাজ রেগে যাবেন না তো, মহারাজকে কখনো এরকম আচরণ করতে দেখেনি, কিন্তু মহারাজ সব মেনে নিচ্ছেন। তারপরে এক ঘটি জল এনে মহারাজের পায়ে ঢেলে দিল, সেও নয় হতে পারে। তারপরে সেই পায়ের যে ধোয়া জল, সেটাই তো চরণামৃত, সেটা খেলেন। আমাদের কোনো মহারাজ সাধারণত এটা অ্যালাউ করেন না, আর গম্ভীরানন্দজির তো প্রশ্নই নেই। কিন্তু তিনি যা তাকে করতে, মানে ভক্ত যা সেদিনকে তার মনের ইচ্ছা হলো সব করলো। এরপরে আত্মস্থানজি খুব সুন্দর কথা বলেছেন, তিনি নিজেও তো গুরু হয়েছেন। বলেছে আমরা যে মনে করি যে এমুকে সঙ্ঘ চালাচ্ছে, অমুকে সঙ্ঘ চালাচ্ছে, তা না, এই যে ঠাকুরমা স্বামীজি বসে আছে, এরাই সঙ্গ চালাচ্ছেন। এরা যা, এদের এই ভাবের তরঙ্গ যাদের মধ্য দিয়ে তরঙ্গায়িত হচ্ছে তাদের জীবন ধন্য, এবং তাদের সংস্পর্শে যারা আসে তাদেরও জীবন ধন্য। এই যে গম্ভীর মহারাজ একটা ব্যতিক্রমী ব্যবহার করলেন, সেটাই বলতে যাচ্ছেন। এ উনি না, ওই যে ঠাকুরমা স্বামীজি, ওই ভক্তটির প্রতি কৃপা পরবশ হয়ে এই মানুষটিকেও তার প্রকৃতি বিরোধী কাণ্ড করিয়ে বসলেন। এটা উনি ব্যাখ্যা করছেন সুন্দর। তা এরকম সব ওনার তো বলাই হলো। তা নবদ্বীপে শেষকালে গেলেন, জ্বর হচ্ছিল, দুদিন দীক্ষা। তা সবাই বলছিল দীক্ষা হবে কি হবে না, কিন্তু তার মধ্যে উনি দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে, এটা হচ্ছে একেবারে শেষ কয়েকদিন আগের কথা, 1989 সালের বোধহয় 22-23 ডিসেম্বর। তা দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে তো গুরু প্রণাম হয়, পায়ে মোজা পরা ছিল, উনি বললেন মোজাটা খুলে দে, ওরা কি বারবার ধরে প্রণাম করার সুযোগ পাবে? সবাই প্রণাম করলো, একেবারে বসে বসে প্রণাম। তারপরে ঘরে এসে বললেন যে আমি ভাবছিলাম যে আমি কন্টিনিউ করতে পারবো না, যাক এভরিথিং ওয়েন্ট আপ ওয়েল, সব কিছু ভালোভাবে হয়ে গেল। কিন্তু পরের দিন দেখা যাচ্ছে, এই প্রথম বোধহয় বললেন, দেখ আমি আজকে আর উঠবো না, উঠে জব করব না। বললেন যে জব করব না, তো কোনোদিনও বোধহয় হয়নি। শুয়েই থাকলেন, উঠলেন না। তা সেদিনকেই বেলুর মঠে খবর দেওয়া ছিল, তা বেলুর মঠে তিনি ফিরলেন। ফিরে সেদিনকেই বিকেলবেলাতে সেবা প্রতিষ্ঠানে গেলেন, বোধহয় 24 তারিখে গেলেন, 25 তারিখ ধীরে ধীরে একটু অবস্থা ভালো হচ্ছে, 26 তারিখ, 27 তারিখে খুব ভালো। সেই জন্য ডক্টর নিরঞ্জন ব্যানার্জির সঙ্গে আমরা পরে কথা বলতাম, উনি খুব দুঃখ পেতেন, বলে এত ডিসেপটিভ ওনার কেসটা, ওরা খুব ভাবতেই পারেনি। খুব ভালো আছেন, গহনানন্দজি দেখা করে চলে গেলেন, তারপর মঠ থেকে অন্য যারা গেছেন দেখা করে চলে গেলেন। সন্ধ্যাবেলা 27 তারিখ 1989 সালের ডিসেম্বর হঠাৎ একটু কষ্ট হলো, জ্বরটা একটু বেড়েছে, একটু কষ্ট হচ্ছে, যে আমার একটু আনইজিনেস হচ্ছে। এই করে এই বলেই তিনি আর কিছু গভীর নিঃশ্বাস নিলেন এবং শরীর ত্যাগ করলেন। তো যাই হোক, আমার বীরেশ্বরানন্দজি, উনি তো অনেক বললাম না খুব গান, কিন্তু গানের দিকে তার গানটা ছিল অনেক, দু একটা ভালো ভালো আধুনিক গানও তার মনের মধ্যে গেঁথে গেছিল। তা বীরেশ্বরানন্দজি দেহত্যাগের পরে যে বেলুর মাঠে যে সভা হয়েছিল, তখন আমরা ব্রহ্মচারী, সেটাতে তো উনি সভাপতিত্ব করলেন। তা উনি যে বীরেশ্বরানন্দজির স্মৃতিতে যে একটা গান দিয়ে শুরু করলেন, গানের উদ্ধৃতি আপনারা সকলে জানেন, বিখ্যাত আধুনিক গান শ্যামল মিত্রের, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। তারপর কি, কে কে বলে আজ তুমি নাই, মন বলে
তুমি আছো তাই। হ্যাঁ, তা এই কথাটা তিনি বলেছিলেন, তা সেটা তো তার সম্বন্ধেও বলা যায়।